গল্পের শুরুতেই এক স্বর্গরাজ্য দেখানো হয়। সে রাজ্যে থাকতো এক বৃদ্ধ মহিলা। এখানে তার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু এরপরেও সে দুঃখী হয়ে থাকতো, কারণ সে যে তার একমাত্র মেয়েটাকে পৃথিবীতে একা রেখে এসেছে। তার এই মন খারাপের কথা রাজ্যের সবাই জানতে পারে। দেখা যায় তার ঘরের সামনে একটা ট্রেন এসে থামে। সে ট্রেন থেকে নেমে আসে স্বর্গরাজ্যের এক অফিসার মিস্টার ইয়ং। সে বলে, আপনার মন ভালো করার জন্য একটা সুযোগ দেওয়া হবে, আর তা হচ্ছে আপনাকে 3 দিনের জন্য পৃথিবীতে অর্থাৎ আপনার মেয়ের কাছে নিয়ে যাওয়া হবে। তাই এখন বলুন আপনার মেয়ের নাম কি এবং সে কোথায় থাকে। কিম বলে, আমার মেয়ের নাম জিনহো। সে আমেরিকায় এক কলেজে প্রফেসর হিসেবে চাকরি করছে, কিন্তু ইয়ং আমেরিকার সেই অ্যাড্রেসে তার মেয়েকে খুঁজে পাচ্ছে না। তবে সে কিছুক্ষণ চেষ্টার পর জিনহোকে খুঁজে পায় অন্য এক ঠিকানায়। এরপর তারা সে ঠিকানায় চলে আসে। কিম দেখে তারা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যাওয়ার বদলে চলে এসেছে সাউথ কোরিয়ার তার পুরনো বাড়িতে। লক্ষ্য করে দেখে তার বাড়িটা পরিপাটি করে গোছানো রয়েছে, এমনকি চুলাতে আগুন জ্বলছে। আর তখনই দেখতে পায় তার মেয়ে জিনহো ঘর থেকে বেরিয়ে আসছে। মেয়েকে দেখতে জড়িয়ে ধরতে যায়, তবে তা সম্ভব হয় না। ইয়ং জানায়, আপনি সবাইকে দেখতে এবং শুনতে পারলেও কাউকে স্পর্শ করতে পারবেন না, এবং তারাও আপনাকে দেখতে পাবে না। কিম বলে, জিন এখানে কি করছে? সে থাকবে আমেরিকাতে। ইয়ং বলে, সে হয়তো এখানে বেড়াতে এসেছে, ঠিক যেমনটা এসেছেন আপনি। 3 দিন পর আপনাকে নিতে আসবো। এই বলে সে চলে যায়। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে একটি চেয়ার ভেঙে গিয়েছে, তাই সেটা ঠিক করার জন্য কাজে লেগে পড়ে। এদিকে জিনহোর একজন বন্ধু ফোন করে বলে, আমি তোমাদের ওখানে বেড়াতে আসছি। এই শুনে জিনহো বলে, আসার সময় ভালো মানের ময়দা আনতে, আমি তোমাকে ডাম্পলিংস বানিয়ে খাওয়াবো। এরপর একটা লোক এসে জানায় রেস্টুরেন্ট খোলা আছে কিনা। এই দেখে কিম বলে, মেয়েটা মনে হয় আমার বাড়িটাকে রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছে। কিম তাকে বলে, তুমি কি জানো তোমার পড়াশোনার জন্য আমি কত খরচ করেছি, কত কষ্ট করেছি, আর তুমি এখন আমার বাড়িটাকে রেস্টুরেন্ট বানিয়ে সবাইকে খাওয়াচ্ছ। একটা মেয়ে তার কাছে কিমচি অর্ডার করে। এই দেখে কিম বলে, আমার মেয়েটা আজ পর্যন্ত রান্না করেনি, সেসব কিভাবে বানাবে। তারপর সে বাড়ির পেছনে কিমচি নিতে চলে আসে। আন্ডারগ্রাউন্ডে এইসব কিমচি রেখে দিতে পারে, খাবারটা ভালো থাকে। এসব দেখে কিম মনে করে, যখন তার মেয়ে কলেজে পড়াশোনা করতো তখন সে তার মেয়ের সাথে একদিন দেখা করতে গিয়েছিল। তখন তারা রেস্টুরেন্টে বসে কিমচি খাচ্ছিল। এইসব দেখে কিম বলে, এখানকার কিমচির থেকে আমাদের গ্রামের কিমচি খাওয়া অনেক ভালো। কিমচি বানিয়ে মাটির নিচে বাঙ্কারের মধ্যে রেখে দিলে এর টেস্ট আরও বেশি বৃদ্ধি পায়। এভাবে মাটির নিচে খাবার সংরক্ষণ করে রাখা যায়, অনেকটা রেফ্রিজারেটরের মতো। আর এখন তার মেয়ে সেই ফর্মুলাটাই ব্যবহার করছে। লক্ষ্য করে তার মেয়ে রান্না বান্নাতে তেল মশলা সব কিছু একদম পারফেক্টভাবে করছে। এরপর খাবার পরিবেশন করে। কিম দেখে বলে, এটা দেখে সত্যি অনেক সুস্বাদু মনে হচ্ছে, আমার মনে হচ্ছে একটু খাই, কিন্তু সেই ক্ষমতা আমার আর নেই। এরপর তারা বিল পরিশোধ করে চলে যায়। এরপর জিনহো বেরিয়ে পড়ে কেনাকাটা করতে। দূর থেকে কিছু প্রতিবেশী তাকে দেখতে পায় এবং বলে, যদি স্বর্গরাজ্য থেকে তার মা এসব দেখতে পায় তাহলে সে অনেক রেগে যাবে। চাকরি পাওয়ায় তার মা অনেক খুশি হয়েছিল, কিন্তু এখন সে তার মায়ের মতোই জীবনযাপন শুরু করেছে। তাদের এসব কথাবার্তা পাশে দাঁড়িয়ে কিম সবকিছু শুনছিল। এরপর সে চলে আসে তার মায়ের বন্ধু জুনের কাছে। তার কাছে সে তেল কিনতে এসেছে, তবে এসব দেখে সে অনেক বেশি রেগে যায় আর বলে, তোমার কাছে আমি কোনো কিছু বিক্রি করব না, কারণ তুমি তোমার মায়ের স্বপ্ন ভঙ্গ করে গ্রামে এসে পড়ে রয়েছ। এসব দেখে জিনহো তাকে রিকোয়েস্ট করলে সে তাকে তেল বিক্রি করে দেয়। এরপর জুনও বলে, যদি এইসব স্বর্গরাজ্য থেকে কিম দেখে তাহলে সে অনেক কষ্ট পাবে। বাড়ি এসে সে রান্না করা শুরু করে। সে তার মায়ের বানানো চুলাটাই ব্যবহার করছিল। একদিন ফ্ল্যাশব্যাকে দেখানো যায়, কিম তাকে ফোন করে তার নতুন মাটির চুলার কথাটাই বলছিল আর বলে, শীঘ্রই আমি আমেরিকাতে যাব তোমার সাথে দেখা করতে। দেখা যায় জিনহো তার কথা শুনতে ইন্টারেস্ট ছিল না, তাই সে ফোন রেখে দেয়। এরপর সে ভাইয়ের ফোন থেকে জানতে পারে তার ফ্লাইট সামনে সপ্তাহে। দেখা যায় জিনহো যখন অনেক ছোট তখন তার বাবা মারা যায়। তার মা লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতো। সে রাত দিন ওভারটাইম কাজ করতো, যাতে তার মেয়ে তার মতো কষ্ট না করতে হয়। কিম কাজের জন্য তার মেয়েকে সময় দিতে পারতো না, তাই সে তার মামা বাড়িতেই থাকতো। কিম মাঝে মাঝে তার সাথে দেখা করতে আসতো। এসব দেখে তার ভাই বলে, তোমার মেয়ে তোমাকে অনেক মিস করে, ড্রয়িং বুকে তোমার আর ওর ছবি আঁকে, সে তোমার সাথে সারা জীবন খুশিতে থাকতে চায়। কিম বলে, ও আমার সাথে থাকলে তার ভবিষ্যৎ ভালো হবে না, তাকে ভালো স্কুলে পড়াশোনা করে অনেক বড়টা চাকরি পেতে হবে। এরপর সিন বর্তমানে চলে আসে। দেখা যায় সে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, কিন্তু তার কিছুতেই ঘুম আসছিল না। তারপর সে একটি নির্জন স্থানে চলে আসে। সেখানে সে চিৎকার করে তার মাকে উদ্দেশ্য করে বলতে থাকে, মা, আমি নিজেকে হারিয়ে ফেলছি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না, দয়া করে আমাকে একটু সাহায্য করো। এসব দেখে কিম বুঝতে পারে তার মেয়ে তাকে এতটা ভালোবাসে, সেটা সে আগে জানতো না।
পরদিন সে ডাক্তারের কাছে এসে বলে, আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না। অতীতের পুরনো স্মৃতিগুলো আমাকে অসহ্য যন্ত্রণা দিচ্ছে। চুপ শুনে ডক্টর তাকে বলে, স্মৃতি মানুষের বেঁচে থাকার জ্বালানির মতো কাজ করে। গাড়িতে ভালো মানের জ্বালানি দিলে যেমন গাড়ি অনেক সুন্দরভাবে চলে, ঠিক তেমনই অতীতের স্মৃতিগুলো আমাদের জীবনকে ঠিক ততটাই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়। আর অতীতের স্মৃতি ভালো মন্দ দুটোই হতে পারে, তাই এটা কোনো খারাপ বিষয় নয়, এটা বড় কোনো প্রবলেম নয়। আজকের মতো কাজ শেষ করে সে ইয়নকে নিতে চলে আসে। তার জন্য একটি বার্গার এনেছিল, কিন্তু তখন সে সেটা খায় না, তাই ইয়ং নিজেই খেয়ে নেয়। তারপর ইয়ং তাকে বলে, তুমি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গিয়েছো। এরপর দেখা যায় জিনহোর আত্মীয়রা মিলে একটা ছোটোখাটো আন্দোলন করছে। তারা সবাই চায় যেন জিন আবারও আমেরিকাতে ফিরে যায়। কিন্তু জিনহো কোনো কথা না শুনে ভেতরে চলে আসে এবং ইয়ংকে বলে, তুমি ডিম ভাজতে থাকো আর আমি নুডলস রান্না করছি। এরপর জিনহো অনেক সুস্বাদুভাবে নুডলস রান্না করতে থাকে, ঠিক যেমন তার মা কিম রান্না করত সেই টেকনিক ফলো করে। এরপর সে সেই সুস্বাদু নুডলসগুলো তার প্রতিবেশীদেরকে পরিবেশন করে। কিন্তু প্রথমের দিকে প্রতিবেশীরা এগুলো খেতে চায় না আর বলে, তুমি শুধু শুধু এই গ্রামে পড়ে আছো, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, এখানে তোমার কোনোই ভবিষ্যৎ নেই। আমেরিকাতে ফিরে যেয়ে নিজের প্রফেসরের চাকরিটা কন্টিনিউ করো। জিনহো বলে, আপনাদের কথা পরে শুনবো, আগে নুডলসগুলো খেয়ে নিন। তারপর প্রথমে জুন এসে বসে। নুডলসটা এত সুস্বাদু হয়েছিল যে বাকিরাও লোভ সামলাতে পারে না, তারাও খেতে শুরু করে। তারা জিনের রান্নার খুব প্রশংসা করে। তারপর তারা রিয়েলাইজ করে জিন তাদের কথা শুনবে না, তাই যে যার বাড়িতে চলে যায়। এরপর জিনহো আর ইয়ং অনেক গল্পগুজব করতে থাকে এবং খুনসুটি করতে থাকে। দূর থেকে বসে কিম সব কিছু দেখছিল। তারপর হঠাৎই ইয়ং তার প্রেসক্রিপশনটি দেখতে পায়। সে প্রেসক্রিপশনে দেখতে পায় জিনহোকে ডিপ্রেশনের মেডিসিন নিতে হচ্ছে, কারণ সে একা পরিবেশে ডিপ্রেশনে ভুগছে। এর কারণ জানতে চাইলে জিনহো বলে, আমি নিজেই নিজেকে পানিশমেন্ট দিচ্ছি। আমার মায়ের যখন আমাকে দরকার ছিল তখন আমি এখানে ছিলাম না, এমনকি আমার মায়ের মৃত্যুর পরও আমার আসতে লেট হয়েছে। এসব শুনে কিম রেগে গিয়ে বলে, তুমি নিজেকে নিজে পানিশমেন্ট কেন দিচ্ছ? আমার যাওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই আমি চলে গিয়েছি, এতে তোমার কোনো দোষ নেই। আসলে জিন চাইলেই আমেরিকাতে ভালো চাকরি করতে পারত। মায়ের প্রতি কিছু অভিযোগ থাকায় সে একাই আমেরিকাতে চলে গিয়েছিল। তখন কিম চিৎকার করে ইয়ংকে সাহায্যের জন্য ডাক দেয়, কিন্তু ইয়ং অন্য কাজে ব্যস্ত থাকায় তার কথা শুনতে পায় না। এদিকে ডিনারের সময় হয়ে যাচ্ছিল, তাই দুজনে ডাম্পলিং বানাতে শুরু করে। জিনহো একটু ভিন্ন উপায়ে ডাম্পলিংস বানাতো, যেটা সম্পূর্ণ ছিল তার মায়ের পদ্ধতি। সে তার মায়ের মতো ডাম্পলিংস বানাতে অনেকবার চেষ্টা করেছে, তবে সে তার মায়ের মতো টেস্ট আনতে পারছিল না। তাই সে জুনকে এসে জিজ্ঞেস করে তার মা রেসিপিতে কী ব্যবহার করত। জুন উত্তরে বলে, তোমার মা ডাম্পলিংস বানাতে মূলা ব্যবহার করত। এই শুনে জিনহো বাসায় এসে সে রেসিপিতে মূলা ব্যবহার করে এবং সে কিমের মতো ডাম্পলিংস বানাতে সক্ষম হয়। তারপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, একদিন কিম বাড়িতে এসে দেখে জিনহো ঘুমিয়ে পড়েছে, কারণ সে ঝাল খেতে পারতো না। তাই কিম তার জন্য মূলা দিয়ে মিষ্টি ডাম্পলিংস বানায়। মা মেয়ে দুজন ডাম্পলিংস বানানোর সময় অনেক খুনসুটি করতো। এদিকে এরা দুজন খেতে থাকে এবং কথার প্রসঙ্গে ক্লাস 9-এ কথা ওঠে। তারপর জিনহোর 9-এর একটা স্মৃতি মনে পড়ে। দেখানো হয় জিনহোকে ফোন করে তার মা বাড়িতে আসতে বলছে। আসলে কিম একটা বিয়ে করেছিল যাতে সে তার মেয়ের খরচ চালাতে পারে, কিন্তু জিনহোর সৎ বাবা তাকে একদমই পছন্দ করতো না। সেই দিন তার সৎ বাবা তার ছেলে মেয়েদেরকে নিয়ে ট্যুরে গিয়েছিল, তাই সেদিন কিম তার মেয়ের জন্য অনেক সুস্বাদু খাবার রান্না করে। এরপর জিনহো সেখানে চলে আসে। মেয়েকে সুস্বাদু খাবার খাওয়াতে পারবে বলে কিম সেদিন অনেক খুশি ছিল। তারপর সে তার মেয়ের কাছে তার পড়াশোনার বিষয়ে জিজ্ঞেস করে। পর হঠাৎই জিনহোর সৎ বাবা বাড়িতে চলে আসে, তাদের ট্যুর ক্যান্সেল হয়ে গিয়েছিল। সে জিনহোকে দেখে প্রচণ্ড রেগে যায় এবং তাকে অনেক কথা শুনিয়ে অপমান করে, এমনকি জিনকে না খাইয়ে বিদায় করে দিতে বলে। জিনহো অনেক কষ্ট পেয়ে চলে আসছিল। এদিকে তার মা কিম সে খাবারগুলো প্যাক করে তাকে দিতে আসছিল। জিনহো বলে, তুমি এই লোকটাকে ছেড়ে দিয়ে আমার সাথে চলো, আমি পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো কাজ খুঁজে নিব। কিন্তু কিম মানা করে দেয়। সে বলে, তুমি আগে তোমার পড়াশোনা ঠিকভাবে শেষ করো। এই শুনে জিনহো রেগে গিয়ে কষ্ট পেয়ে চলে আসে। এদিকে কিমও অঝরে কাঁদছিল, কারণ তার মেয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য হলেও তার সেই লোকটির সাথে থাকতে হবে। এই ঘটনার পর থেকেই তার মার প্রতি তার একটা ক্ষোভ জন্ম নেয়। তাই সে এবার এমনভাবে পড়াশোনা করে যে সবসময় পড়াশোনায় বিজি থেকে তার মার সাথে আছে এবং কথাও হয় না। এরপর সে পড়াশোনা শেষ করে আমেরিকায় চলে যায় চাকরির জন্য।
সিন প্রেজেন্টে আসে এবং উকুম নামের একটি ছেলেকে দেখানো হয়। মিয়ং তাকে এখানে ডেকেছিল। জিনহোর সাথে এই ছেলেটির বিয়ে হওয়ার কথা ছিল, তবে জিনহো নিজেই এই এনগেজমেন্টটি ভেঙে দেয়। বলেছিল যদি আমাদের বিয়ে হয় তাহলে আমার মাও আমাদের সাথে থাকবে, কিন্তু এই ছেলেটি যৌথ পরিবারে থাকতে অতটা পছন্দ করতো না, তাই এদের ভেতরে কিছু কথা কাটাকাটি হয়। উকুম তাকে অনেক পছন্দ করতো, অনেক ভালোবাসতো, তাই সে প্রস্তাব দিতে এসেছে, কিন্তু এবারও মেয়েটি তাকে রিজেক্ট করে দেয়। এসব দেখে কিম অনেক রেগে যায়। কিম চায় তার মেয়ে বিয়ে করে সুখে শান্তিতে থাকুক, তাই সে রেগে গিয়ে একটি বালতিতে লাথি মারে, আর সে বালতিটি অনেক দূরে যেয়ে পড়ে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ ইয়ং বলেছিল তার কোনো কিছু স্পর্শ করার ক্ষমতা নেই। তাই সে তার মেয়ে জিনহোর সাথে কথা বলার জন্য চলে আসে। সে অনেকবার চেষ্টা করার পরও দুর্ভাগ্যবশত কথা বলাটা সক্ষম হয় না। সে লাথি দিতে পারলেও তার মেয়ের সাথে কথা বলতে পারে না। পরদিন ইয়ং তাকে নিতে চলে আসলে বলে, আপনি বালতি স্পর্শ করে ভুল করেছেন, আপনাকে একদিন আগেই আমার সাথে যেতে হবে। এই দেখে কিম বলে, আমি যাব না। উত্তরে ইয়ং বলে, আপনাকে নিয়ে যাওয়াটাই আমার ফার্স্ট কর্তব্য, উপর থেকে অর্ডার এসেছে, আর এটাই আমার প্রথম কাজ। আপনি যদি আমার সাথে না যান তাহলে আমাকে পানিশমেন্ট পেতে হবে। সে অনেকভাবে রিকোয়েস্ট করতে থাকে। পরদিন ছিল কিমের বার্থডে, তাই ইয়ং আর জিনহো মিলে তার কবরের সামনে আসে। জিনহো বলে, আমার মা আমাকে প্রত্যেক জন্মদিনে আমাকে নুডলস খাওয়াতো, যদি আমার মা আজ বেঁচে থাকতো তাহলে আমি তাকে নুডলস রান্না করে খাওয়াতাম। এই বলে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। কিম তাকে বলে, তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ আমাকে ভেবে, তুমি আমার কথা ভুলে যাও। এদিকে বেচারা ইয়ং তাকে নিয়ে যাওয়ার জন্য বারবার টোকা দিতে থাকে। এরপর দেখানো হয় তারা দুজন বাড়িতে যাচ্ছিল। যাওয়ার সময় একটি কুকুর তাদের দিকে চলে আসে এবং জিনহো তাকে আদর করতে থাকে। সে সামনে দাঁড়িয়ে থাকা কিম এবং ইয়ংকেও দেখতে পায়। বেঁচে থাকাকালীন কিম তাকে অনেক আদর করত, কিন্তু কুকুরটি ইয়ংকে একদমই সহ্য করতে পারত না, তাই সে তার পিছু নিতে থাকে। ইয়ংও তাকে দেখে দৌড় দেয়। এদিকে মিয়ং আর জিন বাড়িতে এসে দুপুরে খাবার রান্না করে, আর ইয়ং ফিরে এসে কিমকে লাস্ট ওয়ার্নিং দেয় আর বলে, আপনি যদি আমার সাথে এখন না যান তাহলে এর পরিণাম অনেক খারাপ হবে। উত্তরে কিম বলে, আমার মেয়ে এখন ডিপ্রেশনে আছে, সে যদি কোনো কিছু ভেবে সুইসাইড করে ফেলে তখন আমি কি করব। কিন্তু ইয়ং এর হাতে কোনো উপায় ছিল না, সে শুধু অর্ডার ফলো করে। যেহেতু সে কুকুর দেখে ভয় পায়, তাই কিম সে কুকুরটিকে আবারও ডাক দেয়। ভয়ে ইয়ং বলে, আমি উপর থেকে পারমিশন নিয়ে আসি, ততক্ষণ কোনো কিছু স্পর্শ করবেন না। কিম তার কথায় রাজি হয়। পরে মিয়ংয়ের ছুটি শেষ হয়ে গেলে জিনহো তাকে রাখতে যায়। মিয়ংকে বিদায় দিয়ে সে বেশ কিছুক্ষণ স্টেশনে বসেছিল। তারপর সে একটি ক্যাফেতে এসে একটি আইসক্রিম অর্ডার করে। সে আইসক্রিমটি না খেয়ে হাতে নিয়ে কিছু একটা ভাবছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিনহো গ্র্যাজুয়েট কমপ্লিট করে সিওলে যেয়ে বসবাস করছিল। তার মা একদিন তাকে অনেকবার ফোন করে পায় না, তাই সে নিজেই সিওলে তার মেয়ের সাথে দেখা করতে চলে আসে। রাতে যখন জিনহো দেখতে পায় তার মা তার ফ্ল্যাটে রয়েছে, তখন সে অনেক রাগারাগি করতে থাকে। উত্তরে কিম বলে, আমি কি আমার মেয়ের সাথে একবেলা খেতেও পারবো না? জিনহো বলে, যদি আমার প্রতি এতই মায়া তাহলে আমাকে ছেড়ে কেন চলে এসেছিলে? ওই দিন কিম অনেক কষ্ট পেয়ে ফিরে আসছিল সিওল থেকে, তখন সে ফিরে না যেয়ে একটি ক্যাফেতে বসে আইসক্রিম অর্ডার করে। এরপর জিনহোকে টেক্সট করে বলে, আমি বাসায় চলে যাচ্ছি, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। এদিকে জিনহো তার পিছু করে আসছিল। সেদিন তার মাকে এভাবে আইসক্রিম নিয়ে বসে থাকতে দেখেছিল, আর সেটাই সে সেদিন কল্পনা করছিল। এইসব দেখতে পেয়ে কিম বলে, আমি তোমার উপরে একটুও রাগ করিনি, সেসব আমি কবে ভুলে গিয়েছি। কিন্তু স্বাভাবিকভাবেই সে তার কথা শুনতে পায় না। দিকে জুন চলে আসে জিনহোর কাছে গল্প সল্প করার জন্য। তারা কিমের জীবন সংগ্রাম নিয়ে গল্প করছিল। জুন বলে, তোমার মা বই পড়তে অনেক ভালোবাসতো, কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় সে পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি, তাই সে কলেজের ফি দেওয়ার জন্য প্রতিদিন বাইরে কাজ করত। দেখা যায় জিনহো যখন অনেক ছোট তখন কিম তাকে নিয়ে বাইরে কাজ করত, কিন্তু একদিন ভুলবশত কাপড় ধোয়ার সময় জিনহো সেগুলোকে নষ্ট করে ফেলে। এর জন্য কিমকে অনেক কথা শুনতে হয় এবং তাকে কাজে আসতেও বারণ করে দেওয়া হয়। তাই জিনহোকে নিয়ে কাজ করা কঠিন হয়ে যাচ্ছিল। বাসাবাড়ির টাকা দেওয়া, জিনহোর পড়াশোনার খরচ, আরও সংসারের খরচ চালাতে সে হাঁপিয়ে পড়ছিল। তারপর কিমের একটা ফ্রেন্ড তাকে বলে, তার একটা বন্ধুর ওয়াইফের মৃত্যু হয়েছে, সে একটি মহিলাকে খুঁজছে বিয়ে করার জন্য, তুমি চাইলে তাকে বিয়ে করতে পারো।
তাহলে তুমি তোমার সংসার এবং জিনহোর পড়াশোনার খরচ চালাতে পারবে। কিন্তু সেই লোকটির একটা শর্ত ছিল, সে জিনহোকে মেনে নেবে না, সে কখনোই তার বাড়িতে জিনহোকে নিয়ে আসবে না। কিমের এই কথায় অনেক মন খারাপ হয়, তবুও তার মেয়ের জন্য সে লোকটিকে বিয়ে করে। আর তারপরই জিনকে রেখে আসে তার মামার কাছে। জিনহো বলে, আমি মনে করতাম আমার মা আমাকে ভালোবাসে না, তাই আমাকে রেখে সে লোকটির কাছে চলে গিয়েছিল। কিন্তু মায়ের মৃত্যুর পর আমি বুঝতে পারি মার কাছে কোনো পথই আর খোলা ছিল না। বলে, তুমি যেদিন কিমকে না বলে আমেরিকাতে চলে গিয়েছিলে সেদিন সে অনেক কষ্ট পেয়েছিল, তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। এসব শুনে জিনহো আরও বেশি মন খারাপ করে। সে চেয়েছিল সেখানে যাওয়ার আগে কিমের সাথে কথা বলতে, কিন্তু সেই রাগের জন্য আর কথা বলেনি। এরপর জুন বাড়িতে চলে যায় এবং জিনহো তার মায়ের একটি পুরনো ডায়েরি পড়তে থাকে। সে ডায়েরিতে লেখা ছিল, আমি আমার মেয়ে জিনহোকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু কেন জানি না জিনহো আমাকে হেট করে এবং ওর কথাবার্তায় আমি প্রচণ্ড কষ্ট পাই। আসলে কিম মারা যাওয়ার পরে এই ডায়েরিটি পড়েই জিনহো সব কিছু বুঝতে পারে এবং সেজন্য সে ডিপ্রেশনে ভোগে। কিম মনে মনে বলে, এই ডায়েরিটি না লিখলেই ভালো হতো। এরপর দেখা যায় ইয়ং সেখানে চলে আসে। ইয়ং বলে, তো আপনার সময় শেষ হয়ে গিয়েছে, এখন আপনাকে যেতেই হবে আমার সাথে। কিন্তু কিম উত্তরে বলে, আমাকে আজকের রাতটার জন্য থাকতে দাও। আমার মেয়ে জিনহোকে বোঝাতে হবে যে আমি ভালো আছি, না হলে সে সুইসাইড করে মারা যাবে এই ডিপ্রেশনের কারণে। কিন্তু ইয়ং বলে, এটা কখনোই সম্ভব না, আমি উপর থেকে কথা বলে এসেছি। কিম তবু অনেক আকুতি মিনতি করতে থাকে আর বলে, প্লিজ আমাকে এই শেষ সুযোগটা দিন, এতে যে শাস্তি হয় আমি সেটা মাথা পেতে নিব। ইয়ং বলে, একটা উপায় আছে, আপনি ওর সাথে কথা বলতে পারবেন, কিন্তু তার বদলে আপনার ব্রেন থেকে আপনার মেয়ের সকল স্মৃতি চলে যাবে। এমনকি আপনার মেয়ে মারা গেলে আপনার সাথে ওর দেখা হলে আপনি ওকে চিনতে পারবেন না। এই শুনে কিম অনেক ভেঙে পড়ে, তবুও সিদ্ধান্ত নেয় তার মেয়ের সাথে দেখা করবে। পরদিন ভোরে দেখা যায় জিনহো ঘুমাচ্ছে। ঠিক তখনই কিম সেখানে তার সাথে কথা বলতে আসে। জিন তার জন্মদিন উপলক্ষে অনেক খাবার রান্না করে শুধুমাত্র তারই জন্য। এগুলো কিম খায় এবং সে বলে, তুমি তো আমার থেকেও ভালো রান্না করতে পারো। তারা অনেক খুনসুটি করে ডিনার শেষ করে। ডিনার শেষে তারা একসাথে বসে গল্প করছিল। জিনহো বলে, আমি প্রতিদিন ভাবতাম তোমাকে আজকেই কল করব, কিন্তু ব্যস্ততার কারণে তোমাকে একদম ভুলে গিয়েছিলাম। এরপর আর কল করার সুযোগ পাইনি। কিম সান্ত্বনা দিয়ে বলে, তুমি এসব নিয়ে ভেবো না, আমি তোমার কোনো কথাতেই কষ্ট পাইনি। আমি শুধু চেয়েছি তুমি পড়াশোনা করে ভালোভাবে জীবনযাপন করো। জিনহো বলে, আমি জানি তুমি আমার আচরণে কষ্ট পেয়েছো, এজন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ভালো রাখতে গিয়ে নিজের পুরো জীবনটা স্যাক্রিফাইস করে দিলে। এসব শুনে কিম আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। তারা দুজনকে জড়িয়ে ধরে এবং কিম তাকে বলে, সবসময় হাসি খুশিভাবে জীবনযাপন করবে, আমার কথা ভেবে মন খারাপ করবে না। দেখা যায় ইয়ং কিমের সকল স্মৃতি মুছে দেয় এবং তাকে স্বর্গরাজ্যে আবারও ফিরিয়ে আনে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে শেষবারের মতো রেস্টুরেন্টটি দেখে। এরপর সে তার ঘরে সেই পুরনো ডায়েরিটি দেখতে পায়, যেখানে তার মা গতকালকে রেখেছিল, আশা করছি সুখে শান্তিতে 100 বছর বেঁচে থাকবে। ঈশ্বরকে ধন্যবাদ তোমাকে আমার মেয়ে হিসেবে পাঠানোর জন্য। যদিও তোমাকে আর মনে রাখতে পারবো না, দেখলেও চিনতে পারবো না, অনুরোধ রইল আমাকে খুঁজে নিও, মায়ের ভালোবাসা দিয়ে আগলে রেখো। পর্যন্ত সিদ্ধান্ত নেয় আমেরিকায় চলে যাবে। ইয়নকে ফোন করে বিমানের টিকিট কাটতে বলে। আর এখানে মুভিটি সমাপ্তি হয়।